সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাগো, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাগো। 90.8 MHz Community Radio, Jadavpur University. নমস্কার, কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টসে এই বিশেষ অনুষ্ঠান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমি জয়দীপ ঘোষ, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়াই। তার সঙ্গে আছি আমি ছন্দম চক্রবর্তী, আমিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা করি। আর আমাদের সঙ্গে রয়েছে আমাদের বিভাগের দুই ছাত্র মেঘা এবং যোশিতা। আজকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটা আড্ডায় বসেছি। এখানে আমরা এই দিনটির তাৎপর্য এবং এই দিনটির গুরুত্ব নিয়ে কিছু কথাবার্তা বলবো। হ্যাঁ, ছন্দম যেমন বললেন, এইটা কিন্তু খানিকটা ওই আড্ডার মেজাজেই হবে, খুব যে আমরা ভাষণ দেব এরকমটি নয়। এবং আমাদের দুই ছাত্রী মেঘা এবং যোশিতা, ওরা আমাদের মধ্যখানে গানও শোনাবে। তো দেখা যাক কেমন করে অনুষ্ঠানটা এগোয়। তবে জয়দীপ, আমাদের আড্ডাটাকে ফর্মালি শুরু করার আগে আমাদের মধ্যে হয় একটা গান শুনে নিলে ভালো হয় আর কি, তাহলে আড্ডাটা জমে। একদম, খুবই জমে। এবং আমাদের সঙ্গে তো আছে মেঘা এবং যোশিতা, ওরা চমৎকার গান করে। ঠিক, তো আমি মেঘাকে অনুরোধ করব, মেঘা তুমি যদি আমাদের প্রথমে একটা আমাদের গান শোনাও। হ্যাঁ স্যার, যেমন বললেন ভাষা দিবসে তো যে গানটা ছাড়া আমি ভাষা দিবসের কথা ভাবতেই পারি না, প্রতুল মুখোপাধ্যায় সেই গানটা আমি একটু গাওয়ার চেষ্টা করছি। বেশ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীরে ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। খুব সুন্দর গেয়েছিস মেঘা। যাই হোক, এই গানের সঙ্গে এবার
আমি বলবো জয়দীপকে যে এবার আমাদের আড্ডাটা জয়দীপ শুরু করুক। তো ছন্দম, এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এইটা তো ইউনাইটেড নেশনস 1999 সালে, যদি আমি খুব ভুল না করি, ওরা এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার কথা বলেন। কিন্তু এই যে 21শে ফেব্রুয়ারি দিনটাকেই ওরা বেছে নিলেন, সেইটার তাৎপর্য তো অবশ্য সকলেই এখন নিশ্চয়ই খানিক জানেন, যে পূর্ব পাকিস্তান কিভাবে তাদের যে মাতৃভাষা বাংলা ভাষা সেটা রক্ষার জন্য তারা কিভাবে আন্দোলন করছিলেন, কেননা তখন পশ্চিম পাকিস্তানের শাসকরা উর্দু ভাষাকেই একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিচ্ছিল গোটা পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের ওপরে। তার বিরুদ্ধে কার্যত 1947-48 সাল থেকেই যে তীব্র আন্দোলন শুরু হয়েছিল, এবং তার একটা চূড়ান্ত পরিণতি, যেটা 21শে ফেব্রুয়ারি 1952 সালে যে পরিণতি আমরা দেখতে পাই, ওই দিনটা নিয়ে ছন্দম তুমি যদি দু একটা কথা বলো। হ্যাঁ, মোটামুটি সকলেরই একটা ধারণা আছে যে স্বাধীনতার পরে, অর্থাৎ পাকিস্তান জন্ম নেওয়ার পরে 1948 সালে পাকিস্তানের জাতীয় ভাষা বা রাষ্ট্রভাষা হিসেবে একমাত্র উর্দুকেই স্বীকৃতি দেওয়া হয়। স্বভাবতই পূর্ব পাকিস্তানের বাংলাভাষী যে মানুষ, তারা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেন। মনে রাখতে হবে যে সেই সময় পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান এই দুটো অংশ মিলিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু বাংলা ভাষাভাষী। স্বভাবতই তাদের দাবি ছিল যে উর্দুর পাশাপাশি বাংলাকেও জাতীয় ভাষার মর্যাদা দেয়া হোক। কিন্তু শাসকরা যখন সেই দাবি মানলেন না, তখন কিন্তু আস্তে আস্তে আন্দোলন তৈরি হতে শুরু করলো, এবং যার একটা পরিণতি আমরা দেখতে পাচ্ছি, মর্মান্তিক পরিণতি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি, যে দিনটিতে ঢাকার একটি প্রতিবাদী সমাবেশে পুলিশ গুলি চালায়, এবং সেখানে আব্দুস সালাম, আবুল বরকত, রফিকুদ্দিন আহমেদ, আব্দুল জব্বার ও সফিউর রহমান পুলিশের গুলিতে মারা যান। সত্যি কথা বলতে কি, সারা পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, মাতৃভাষার জন্যে এই রকম বলিদান কার্যত নজিরবিহীন। যদিও আমরা দেখব যে এর পরে নিজের মায়ের ভাষার জন্যে মানুষ কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে, এমনকি আমাদের দেশেও সোচ্চার হয়ে উঠেছেন এবং নিজেদের জীবন দিতে কুণ্ঠিত হননি। আমরা বোধহয় আসামে যে একদম তুমি একটু যদি সেটা বলো। হ্যাঁ, সেখানেও যেটা হয়েছিল আর কি, যে আসাম সরকার তারা চাইছিলেন যে অসমীয়া ভাষাকেই সেই রাজ্যের একমাত্র ভাষা হিসেবে তারা গ্রহণ করতে চাইছিলেন। কিন্তু আমরা জানি যে সেই প্রদেশেও, বিশেষ করে বরাক উপত্যকায় প্রচুর পরিমাণে যে বাংলা ভাষাভাষী মানুষ থাকেন, তারা সেই অসমীয়াকে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে তারা যথারীতি আন্দোলন শুরু করেন। এবং যেরকম হয়, ক্ষমতাবানেরা তারা প্রথমে কিছুতেই মানতে চান না, এবং শেষ পর্যন্ত 1961 সালের 19শে মে শিলচর রেলওয়ে স্টেশনের, যখন বাংলা ভাষার সপক্ষে যারা প্রতিবাদী মানুষ তারা আন্দোলন করছেন, পিকেটিং করছেন, হরতাল করছেন, রেল রোকো করছেন, তখন সেই সময় মানুষের ওপরে পুলিশ গুলি চালায় এবং অন্তত 11 জন মানুষের মৃত্যু হয়, তারা শহীদ হন ভাষার জন্য। ফলে 21শে ফেব্রুয়ারির ভাষা শহীদদের স্মৃতির যখন আমরা কথা বলছি, তখন ওই 11 জন মানুষ, তাদের কথাও আমাদের ছন্দম বিবেচনা করতে হয়, তাই না? আর একটা কথা ছন্দম আমার মনে হয় যে দুটো ক্ষেত্রেই, মানে এই ঘটনাগুলো থেকে যদি আমাদের কিছু শেখার থাকে, তাহলে সেটা বোধহয় এইটা, সেটা হচ্ছে যে দুটো ক্ষেত্রেই কিন্তু যারা চেয়েছিলেন যে কোনো একটা ভাষাকে তারা চাপিয়ে দেবেন, দুটো ক্ষেত্রেই কিন্তু তারা পিছু হটতে বাধ্য হয়েছে। মানে পূর্ব পাকিস্তানের দাবিকে শেষ পর্যন্ত পশ্চিম পাকিস্তান মেনে নিয়ে উর্দু এবং বাংলা দুটোকেই রাষ্ট্রভাষা হিসেবে তারা মানতে বাধ্য হয়েছেন। অসমের ক্ষেত্রেও কিন্তু সেইটা ঘটেছে। ফলে মানুষের দাবির কাছে কর্তৃত্ববাদী যে শক্তি, তার পরাজয় ঘটেছে। এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর কি। আরেকটা জিনিস ছন্দম আমি একটু জিজ্ঞাসা করতে চাই বা কথা বলতে চাই সেটা নিয়ে, সেটা হচ্ছে যে ধরো এই যে ইতিহাসের কথাটা, সেটা তো আমাদের বারবার স্মরণ করতে হবে, সে তো নিশ্চয়ই। তার পিছনে শহীদের আত্মত্যাগ আছে, অনেক আবেগ আছে আমাদের। কিন্তু ইউনেস্কো, ইউএন যখন এই দিনটাকে, মানে মাতৃভাষা দিবস আদৌ তারা একটা পালন করতে বলছেন কেন? সে 21শে ফেব্রুয়ারি হোক, অন্য দিন হোক, আদৌ একটা মাতৃভাষা দিবস পালন আমাদের করতেই বা হবে কেন? এই নিয়ে কি ওরা কিছু ভেবেছিলেন বলে তুমি জানো? তুমি কি বলবে? একদমই। ইনফ্যাক্ট
1999 সালের নভেম্বর মাসে ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়। তারপরে ইউনাইটেড নেশনসও পুনরায় তারা তাদের মতো করে স্বীকৃতি জানায়। মোটামুটি 2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকেই বিশ্বজুড়ে এই দিনটিকে আমরা মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। কিন্তু কেন করি? তার একটা কারণ, আমরা যদি ইউনাইটেড নেশনসের ওয়েবসাইটেও যাই, সেখানেও কেন তারা এই দিনটিকে এত গুরুত্বের সঙ্গে দেখবার কথা বলছেন তার একটা কিন্তু লিখিত প্রতিবেদন তারা সেখানে রেখেছেন। তাদের বক্তব্য যে পৃথিবীতে যে জায়গাগুলোকে আমরা বলতে পারি যে সংস্কৃতির দিক থেকে বৈচিত্র্যপূর্ণ এবং ভাষার দিক থেকে বৈচিত্র্যপূর্ণ, মাল্টিলিঙ্গুয়াল এবং মাল্টিকালচারাল যে স্পেসগুলো রয়েছে, যেমন ভারতবর্ষ তার মধ্যে একদম খুবই ভারতবর্ষ গুরুত্বপূর্ণ একটা স্পেস আমরা ঠিক যদি ঠিক বলি। ঠিক তাহলে এই দেশগুলোতে সত্যি কথা বলতে কি দুটো জিনিস, একটা হচ্ছে যে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য, তার যে পরম্পরা, তাকে যদি কোথাও বাঁচিয়ে রাখতে হয় তাহলে এই ভাষাগুলোর সূত্র ধরেই তাকে বাঁচিয়ে রাখতে হবে। ফলে আমাদের সাংস্কৃতিক পরম্পরাকে বাঁচিয়ে রাখার জন্য কোথাও এই ভাষাগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। আর দুই, আরও গুরুত্বপূর্ণ মনে হয় যে বিভিন্ন ভাষাভাষী মানুষ তারা তাদের যে জ্ঞানের যে পরম্পরা, অর্থাৎ সভ্যতার বিভিন্ন বাঁকে চর্চার মধ্যে দিয়ে তারা যে সমস্ত জ্ঞান, সেটা বিজ্ঞানের ক্ষেত্রে হতে পারে, সেটা সাহিত্যের ক্ষেত্রে হতে পারে, সংস্কৃতির যে কোনো অঙ্গনে হতে পারে, তারা যে জ্ঞানের নির্মাণ করলেন সেই জ্ঞানটাকে ধরে আছে কিন্তু তাদের নিজস্ব ভাষা। ফলে সেই ভাষা যদি লুপ্ত হয় তাহলে কিন্তু সেই জ্ঞান চর্চার যে ঐতিহ্য সেটাও কিন্তু লুপ্ত হয়ে যাবে। ফলে এই দুটোই খুব গুরুত্বপূর্ণ জিনিস। সারা পৃথিবীতে এমন অনেক ভাষা আছে যেগুলো ছোট ছোট ভাষা। এই যে স্পেসগুলোর কথা আমরা আলোচনা করছি তাতে যেমন কতগুলো শক্তিশালী ডমিনেন্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে, ঠিক তার সঙ্গে এমন অনেক ভাষা রয়েছে যারা হয়তো অতটা মানে সামাজিক বা অর্থনৈতিকভাবে অতটা শক্তিশালী নয়, কিন্তু এই ছোট ছোট ভাষাগুলোর মধ্যেও কিন্তু কোথাও তাদের নিজস্ব সংস্কৃতি এবং তাদের জ্ঞানচর্চার চিহ্নগুলো কিন্তু রয়ে গেছে। ফলে এই চিহ্নগুলোকে রক্ষা করতে গেলে ভাষাগুলোকেও রক্ষা করতে হবে। ইউনেস্কো এবং ইউএন এই দুটো বিষয়ের উপর কিন্তু বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ, এবং এই যে ভাষাগুলোকে রক্ষা করতে হবে, যেটা ইউনেস্কো বলছেন, তুমি বললে, এই রক্ষা করাটা কিন্তু ঠিক ওই যেভাবে ধরা যাক সংস্কৃত ভাষা এখন রক্ষিত হচ্ছে, ওইভাবে রক্ষিত হলে শুধু হবে না, সেটাকে একটা মানুষের মুখের জীবন্ত ভাষা হিসেবেই রক্ষিত করতে হবে। সেটাই ঠিকঠাক একটা পথ, তাই না? একদমই একদমই। তুমি একটু ব্যাপারটাকে ব্যাখ্যা করলে মনে হয় বুঝতে আরো বিষয়টা সুবিধে হয়। হ্যাঁ, মানে আমি বলছি যে সংস্কৃত ভাষা ধরো রক্ষিত তো হয়েছে, সংস্কৃত ভাষার টেক্সটগুলো আমরা জানি, এখন মানুষ অনেকেই সংস্কৃত ভাষা জানেন, বোঝেন, ওই টেক্সটগুলোকে তারা চর্চাও করেন, কিন্তু কেউ মুখে সংস্কৃত বলেন না, প্রতিদিনের যাপনের ঠিক কেউ সংস্কৃত বলেন না। ফলে এক অর্থে সংস্কৃত ভাষা রক্ষিত হয়েছে এবং হয়নি, দুই ঠিক। ঠিক, আসলে তুমি বলতে চাইছো জীবনের প্রত্যেকটা আমরা যে ধরনের কাজকর্ম করি, এই সমস্ত কাজকর্মের জন্যেই কোনো একটা ভাষাকে উপযুক্ত করে গড়ে তোলা প্রয়োজন। হ্যাঁ, মানে সেই ভাষাভাষী যে মানুষ যারা কথা বলেন, সেই জনগোষ্ঠীও যেন হারিয়ে না যায়, এটা একটা গুরুত্বপূর্ণ কথা, তাই না? না, একদমই একদমই, সেটা তো বটেই। তবে ইউএন এবং ইউনেস্কো যে কথাটার উপর আরও গুরুত্ব দিতে চান যে মানে আমাদের এটা স্মরণে রাখতে হবে যে কিভাবে আমরা এই ভাষাগুলোকে বাঁচিয়ে রাখতে পারি। তার দুটো দিক হতে পারে। একটা তো তুমি যেটা বলছো যে সেটা খুব গুরুত্বপূর্ণ, সে কথাটা আরেকবার আমাদের আসতে হবে। কিন্তু ওরা আরেকটা জিনিস বলতে চাইছেন যে তাহলে এই ভাষাগুলোর চর্চাটা খুব জরুরি। ঠিক, বিশেষ করে ওরা একটা হিসেব দিচ্ছেন যে পৃথিবীতে প্রায় 40% মানুষ তারা কিন্তু এই নিজের ভাষা চর্চা করতে বা নিজের ভাষায় লেখাপড়া করতে পারেন না, সেই অধিকার থেকে তারা বঞ্চিত। কি ভয়ঙ্কর! মানে তারা চিন্তা করেন একটা ভাষায়, বাঁচেন একটা ভাষায়, কিন্তু যখন তারা সেটা জ্ঞান চর্চা করতে যান তখন তার নিজের ভাষায় তারা করতে পারেন না। না, এটা খুব সাংঘাতিক একটা জায়গা। সেই জন্যে ওরা বিশেষ করে যাতে একটা পর্ব পর্যন্ত মানুষ তার নিজের মুখের ভাষায়, মাতৃভাষায়, মায়ের ভাষায় পড়াশুনোটা চালাতে পারে। তুমি যেটা বলছো সেটা আরও আর একটা গুরুত্বপূর্ণ দিক, যে ভাষায় মানুষ চিন্তা করবে, হ্যাঁ, যে ভাষায় নিজেকে প্রকাশ করবে, আত্মপ্রকাশের ভাষা, হ্যাঁ, তো সেই ভাষাটাকে কোথাও কিন্তু গুরুত্ব দিয়ে চর্চার জায়গা, পড়াশোনা, প্রাতিষ্ঠানিক পড়াশোনার মধ্যে সেই ভাষাটাকে স্বীকৃতি দিতে হবে। এইটা একটা লক্ষ্য।
ঠিক ঠিক। কিন্তু শুধুমাত্র লেখাপড়ার মানে আমরা বলতে চাইছি যে ফর্মাল এডুকেশন, যেটা প্রাথমিক বা মাধ্যমিক স্তরের লেখাপড়ার ক্ষেত্রেই নয়, জীবনে আরও যে বৃহত্তর ক্ষেত্রগুলো আছে, ঠিক। তুমি সম্ভবত সেই দিকে ইঙ্গিত দিচ্ছিলে, হ্যাঁ, যে সেই জায়গাগুলোতেও কিন্তু মানে ভাষাকে তার বাহন করে তুলতে হবে আর কি। একদমই তাই। ছন্দম, এই নিয়ে তো আমরা কথাবার্তা এগোবই, কিন্তু তার আগে যদি আমরা আরেকটা গান শুনে নিই, খুবই ভালো, কথা একটু থামিয়ে, ঠিক তাহলে কেমন হয়? খুবই ভালো হয়। বেশ। আমরা মেঘার কাছে গান শুনেছি, এবার আমরা যদি যোশিতাকে একটুখানি বলি, যোশিতা তুমি আমাদের একটা গান শোনাও। আমি তাহলে মোদের গরব মোদের আশা গানটি গাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ যোশিতা, শোনাও ওই গানটাই। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে, মাগো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা, আমরি বাংলা ভাষা, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে, গান গে দার মাঝি টানে, কি জাদু বাংলা গানে, গান গে দার মাঝি টানে। গে গান নাচে বাউল, গে গান নাচে বাউল, গান গে ধান কাটে চাষা, আমরি বাংলা ভাষা, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। বিরতির পরে আবার আমরা ফিরে এলাম ভাষা দিবসের এই আড্ডায়। আমি জয়দীপ ঘোষ, আমার সঙ্গে আছেন ছন্দম চক্রবর্তী, আর আমাদের গান শোনাচ্ছেন দুজন ছাত্রী মেঘা এবং যোশিতা। যোশিতার গান আমরা বিরতির আগে শুনলাম, চমৎকার গেয়েছে যোশিতা। আমি এখন ছন্দমের কাছ থেকেই জানতে চাইব ছন্দম, সেটা হচ্ছে যে ভাষা ধরো নদীর মতো বলা হয়, সে প্রবাহিত হয়, তার মধ্যে এসে মেশে অন্য নানান ভাষার চিহ্ন, শব্দ, নানান জিনিস এসে মেশে, কিন্তু এইগুলো তো খানিক তর্কও তৈরি করে যে ভাষার শুদ্ধতা কি তাহলে নষ্ট হয়ে যাচ্ছে, ভাষা কি তাহলে অন্য চেহারা নিয়ে নেবে। এই তর্ক প্রসঙ্গে তোমার কি মত, এটা একটু জানতে চাইবো। আমার একটা রবীন্দ্রনাথের কথা মনে পড়ে যাচ্ছে। একটা প্রবন্ধে রবীন্দ্রনাথ লিখেছিলেন যে তিনি খুবই যাকে বলে স্বাগত জানিয়েছিলেন অন্য ভাষার নানান সূত্র এসে মেশা, কিন্তু তার সঙ্গে তিনি বলেছিলেন যে এটা যেন জবরদস্তি না হয়ে যায়। হ্যাঁ, তিনি একটা উদাহরণ দিতে গিয়ে বলেছিলেন যে খুন এই শব্দটাকে যখন আমরা হত্যা এর বিকল্প হিসেবে ব্যবহার করি, তখন সেটা খুব স্বাভাবিকভাবেই আসে। হ্যাঁ, সে খুন হয়ে গেল। কিন্তু ওই খুন শব্দটাকে যখন আমরা রক্তের বিকল্প হিসেবে ব্যবহার করি, আমার হাত থেকে খুন ঝরছে, তখন সেটা একটু কানে ঠেকে। ফলে কোনটা জবরদস্তি, কোনটা স্বাভাবিকভাবেই আমার শব্দের শব্দ ভাণ্ডারে এসে মিশছে, এই নিয়েও কিছু তর্ক আছে। তো এই নিয়ে যদি তুমি একটুখানি তোমার মত বলো আর কি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ জয়দীপ। দেখো, ভাষা এমন একটা জিনিস, তুমি ঠিকই বলেছ যে ভাষার একটা স্বাভাবিক চলন রয়েছে। ভাষাকে আমরা দুরকমভাবে তো দেখতে পারি। একটা হচ্ছে যে ভাষা দীর্ঘকাল ধরে বয়ে আসা একটা নদীর মতো, এবং এই যে প্রবাহ পথে যা কিছু নুড়ি পাথর পলি সে তার নিজের সঙ্গে বয়ে নিয়ে আসে, এবং সে এক জায়গায় থেমে থাকে না। তার প্রবাহটা দীর্ঘকাল ধরে চলতে থাকে, এবং যেমন যেমন সময়ের সঙ্গে সঙ্গে সে যেমন যেমন এলাকা অতিক্রম করে, তার চেহারাও কিন্তু একরকম থাকে না। কোথাও সে স্রোতস্বিনী, কোথাও সে মন্থর গতিতে এগোচ্ছে। ফলে ভাষারও একই রকম ব্যাপার। সময়ের সঙ্গে সঙ্গে আমরা যদি ধরো বাংলা ভাষার কথাই ভাবি,
মোটামুটি বাংলা ভাষার বয়সটাকে তো আমরা একটা 1000 বছরের পুরনো বাংলা ভাষার কথা ভাবি। তো সেই 1000 বছর আগের যে বাংলা ভাষা আর আজকের যে বাংলা ভাষা, তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ঠিক। সত্যি কথা বলতে কি, 1000 বছর আগের বাংলা ভাষাকে যদি আমাদের আজকে ফিরে পড়তে হয়, তাহলে কিন্তু আমাদের একটু কষ্টই হবে, আমাদের পণ্ডিতদের সাহায্য নিতে হবে। একদম। আবার ধরা যাক যদি আমি আজকের বাংলা ভাষার দিকে তাকাই, তাহলে কুচবিহারের যে বাংলা ভাষা আর পুরুলিয়ার যে বাংলা ভাষা, সত্যি কথা বলতে কি এই দুটো বাংলা ভাষার মধ্যেও কিন্তু বিস্তর প্রভেদ আমরা দেখতে পাবো। ফলে সময়ের সঙ্গে সঙ্গে ভাষার যেমন পরিবর্তন হয়েছে, আবার একই সময়ে ভাষার কিন্তু চেহারাটা একরকম থাকছে না। তাহলে কোনটা বাংলা ভাষা? আমাকে যদি কেউ চিহ্নিত করতে বলেন যে তাহলে কোনটা বাংলা ভাষার শুদ্ধ রূপ, আমি কিন্তু এটা চিহ্নিত করতে পারবো না। এবং আমি নিরুপায় হয়ে এটাই বলবো যে এই সবকটা ভাষা মিলিয়েই, বাংলা ভাষার এই সবকটা রূপ মিলিয়েই আসলে বাংলা ভাষা। বাংলা ভাষার শুদ্ধ রূপ বলে কিছু আসলে নেই। এই সব রূপগুলোই শুদ্ধ, সব রূপগুলোই আসল। এটা হচ্ছে ভাষার আমার ধারণা। ফলে ভাষার মধ্যে এই ধরনের নানা রকম এই প্রত্যেকটা রূপ নিজেদের মধ্যে এক ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটাচ্ছে, একটা চেহারা তৈরি করে তুলছে আর কি। এখন তুমি যে উদাহরণটা দিলে, এটা বাস্তব যে এই বৈচিত্র্য এবং বিমিশ্রতাকে আমাদের স্বীকার করে নিতে হবে ভাষার ক্ষেত্রে। কিন্তু এটাও ঠিক যে কোনো নিয়ন্ত্রণ, বাইরে থেকে নিয়ন্ত্রণ জারি করে বা জবরদস্তি করে, তুমি যেটাকে বলছো, সেরকম করে কিন্তু ভাষার কোনো রূপকে নির্দিষ্ট করে তোলা যায় না। সত্যি কথা বলতে কি, যা থাকবার তা থাকবে। তুমি দেখো, তুমি যে উদাহরণটা দিলে, মানে হত্যা অর্থে খুন, এটা টিকে গেছে, কিন্তু রক্ত অর্থে খুন এটা কিন্তু টেকেনি। ফলে যা টিকবার, ভাষা যাকে স্বতঃস্ফূর্তভাবে মেনে নেবে, সেটা থেকে যাবে। আমার মনে হয় তোমার আর একটু বোধহয় বলবার রয়েছে আর কি। না, আর কিছু বলবার নেই, কিন্তু মানে মোদ্দা কথা হচ্ছে যে মৌলবাদী ব্যাপারটা কোনো অর্থেই ভালো নয়। ভাষার ক্ষেত্রেও আমাদের তার মানে মৌলবাদী হওয়া সাজে না। একটু খোলা মনে আমরা যেন ভাষার এই ভিতরের যে চলাচল যাতায়াত, এটাকে যেন গ্রহণ করতে পারি, এটাই হলো মূল কথা। একদমই মানে বাংলা ভাষার ক্ষেত্রে আমি বাংলা ভাষা দিয়ে উদাহরণ দিতে চাইছি যে আমাদের যেন সবসময় মনে থাকে যে কোনো একটা মান্য চলিতটাই হচ্ছে আসল বাংলা, এমনটা যেন আমরা কখনো ভেবে না বসি। ঠিক। আমাদের যে বাংলার এত বৈচিত্র্য, প্রত্যেকটা বৈচিত্র্য সম্পর্কেই যেন আমাদের সেই শ্রদ্ধা থাকে। সেটা যেমন অন্য ভাষার সম্পর্কেও থাকে, ঠিক সেরকম বাংলার যে বৈচিত্র্য, প্রত্যন্ত ধরা যাক বাংলার একটা কোনো অঞ্চল থেকে কোনো একটি ছেলে যখন এসে বা মেয়ে যখন এসে কলকাতায় পৌঁছবে, সে যে বাংলাকে নিয়ে আসবে, সেই বাংলার প্রতি যেন আমাদের শ্রদ্ধাটুকু অটুট থাকে। একদমই তাই। ছন্দা, আমার মনে হচ্ছে যে মেঘা আমাদের কিছু বলতে চায়, আমরা ওর কথাটাকে একটু শুনে নিই। একদম। হ্যাঁ স্যার, এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো আজকে, তো সকাল থেকে আমার মাথার মধ্যে একটা প্রশ্ন একটু ঘুরপাক খাচ্ছিল, সেটাই আমার মনে হলো যে একটু আলোচনার মধ্যে যদি এই কথাটা একটু আপনারাও বলেন। সেটা হলো যে ধরুন স্যার, যে কোনো ভাষার ক্ষেত্রেই অনুবাদের ভূমিকা কতখানি গুরুত্বপূর্ণ। মানে একজন মানুষের পক্ষে তো পৃথিবীর সমস্ত ভাষা জানা সম্ভব নয়। ফলে তাকে যদি আমাকে যদি আজ ল্যাটিন আমেরিকার কোনো একটি টেক্সট পড়তে হয়, তাহলে তো আমাকে অনুবাদের মাধ্যমেই পড়তে হবে। তো এই যে ধরুন অনুবাদ করতে গিয়েও বিভিন্ন সমস্যা হয় এবং অনেক ত্রুটি বিচ্যুতি থেকে যায়, অনেক ডেভিয়েশন হয়ে যায়। এই বিষয়টা নিয়ে স্যার আপনারা যদি একটুখানি বলেন, তাহলে আমরাও একটুখানি শুনে সমৃদ্ধ হতে পারি। হ্যাঁ মেঘা, চমৎকার প্রশ্ন তোমার। দেখো, অনুবাদ শুধু জরুরি একটা কৃত্য তাই নয়, অনুবাদ একটা অবশ্য কৃত্য। কোন ভাষায় কত অনুবাদ হচ্ছে এইটা না সেই ভাষার সামর্থ্যকে খানিক বোঝায়, এটা আমার মত ছন্দম। এবং সেই অনুবাদ তো শুধুমাত্র ধরো সাহিত্যের অনুবাদ নয়, সেটা তো বটেই। তুমি যেমন লাতিন আমেরিকার কথা বললে, সারা দেশ বিদেশের সাহিত্য, সত্যি সে সমস্ত ভাষা আমাদের জানার কথা নয়। তার সঙ্গে সঙ্গে জ্ঞান চর্চার যে বিপুল ধারা আছে, সেটা বিজ্ঞান হতে পারে, সোশ্যাল সায়েন্সের নানান ধারা হতে পারে, সেই সমস্ত অনুবাদ। ধরো আমি বলছি যে আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটির যে পেপার, সেই পেপার লিখেছিলেন জার্মান ভাষায়, সেটা কিন্তু তিনি ইংরেজিতে লেখেননি। তিনি ধরে নিয়েছেন যে তারপর লোকে সেটা অনুবাদ করে নিয়ে পড়বে। হ্যাঁ, এবং সকলেই অনুবাদ করে নিয়েই পড়েছে। তা যদি অনুবাদ না করি, তাহলে আমরাই বঞ্চিত হব সেইটা নিজের মাতৃভাষায় পড়া থেকে। হ্যাঁ, ফলে সাহিত্যের ক্ষেত্রেও বলো, জ্ঞান চর্চার ক্ষেত্রেও বলো, অনুবাদ একটা অবশ্য একটা কৃত্য, মানে হতেই হবে, তাই তো ছন্দম? না, একদমই। মানে অনুবাদের মধ্যে দিয়ে যেমন ওই একটা জ্ঞানের ধারাকে আমি আমার ভাষায় নিয়ে আসছি, এবং এই কাজটা করতে গিয়ে কোথাও আমার ভাষাটাও কিন্তু শক্তিশালী হচ্ছে, তার সামর্থ্য কিন্তু সম্প্রসারিত হচ্ছে। একদমই তাই। স্যার, এই বিষয়ে আমার একটা প্রশ্ন ছিল যে
সাহিত্য জগতে বাংলা বিভিন্নভাবে, যেমন উপন্যাস, প্রবন্ধ, গল্প, কবিতা, এগুলোর মাধ্যমে ভীষণভাবে আমাদের সমৃদ্ধ করেছে। কিন্তু আজকে কাজের ভাষা বা জ্ঞানচর্চার ভাষা বা প্রযুক্তির ভাষার ক্ষেত্রে আমরা বাংলা ভাষাকে ঠিক কোন জায়গায় রাখতে পারি, তো সেটা যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছো যোশিতা। দেখো, পৃথিবীর যে কোনো সমৃদ্ধশালী ভাষার দিকে তুমি যদি তাকাও, ধরো ইংরাজি ভাষা সমৃদ্ধশালী, এইটা শুধু শেক্সপিয়ারের জন্য নয়, আরও এই জন্য যে ইংরাজি ভাষায় সত্যি এই কাজের ভাষা বলো, ব্যবসা বাণিজ্যের ভাষা বলো, দৈনন্দিনের ভাষা বলো, এইটা কিন্তু সে নিজেকে ওইখানে খুব একটা বড় জায়গায় দাঁড় করাতে পেরেছে। এবং জ্ঞানচর্চার কথাটা তুমি যেটা বললে, সেখানেও কিন্তু সারা পৃথিবীর জ্ঞানচর্চা, ইংরাজি ভাষাভাষী মানুষ যা জ্ঞানচর্চা করেছেন সে তো করেছেনই, সারা পৃথিবীর জ্ঞানচর্চা তারা তাদের নিজেদের ভাষায় অনুবাদ করে নিজের মাতৃভাষায় পড়েছেন। সব মিলিয়েই কিন্তু ওই ভাষা একটা সমৃদ্ধির এরকম একটা শিখরে গিয়ে পৌঁছেছে। আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে আমার সেইখানে খানিক আশঙ্কা, ছন্দম, আমার একটুখানি মনে হয় যে সত্যি সাহিত্যের ক্ষেত্রে আমরা যেরকম আমাদের একটা বিপুল ঐতিহ্য আছে, কিন্তু যখন চারপাশে তাকাই তখন দেখি যে ধরো আমাদের ধরো স্টক এক্সচেঞ্জে, আমাদের ধরো রেলে, আমাদের বিমানবন্দরে, আমাদের ব্যাংকিং সিস্টেমে আমরা বাংলা ভাষাকে কি ততটা গুরুত্ব দিয়ে ব্যবহার করতে পারছি? আমাদের ছেলেমেয়েরা যে কাজকর্ম করবে লেখাপড়ার পরে, সেখানে বাংলা ভাষার কতটা আমরা তাদেরকে সাপোর্ট করতে পারছি, কতটা তাদেরকে কাজে এগিয়ে দিতে পারছি, সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। জ্ঞানচর্চার ক্ষেত্রেও চেষ্টা একেবারে হয়নি সেটা আমি বলছি না, কিন্তু মৌলিক বিজ্ঞান চর্চা বা মৌলিক দর্শন চর্চা, বাঙালি মাতৃভাষা যাদের, তারা বাংলা ভাষাতেই আরেকটু বেশি বেশি লিখবেন, এটা আমরা আশা করতে পারি। কিন্তু সবটা যে এখনও সেরকম লেখা হচ্ছে সেরকম নয়। বাংলা ভাষা প্রেমী হিসেবে সেইটা কি একটা আশঙ্কার জায়গা খানিক নয় ছন্দম? না, অবশ্যই, মানে এইটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। তার কারণ হচ্ছে, আমার একটা ব্যক্তিগতভাবে মনে হয় যে ধরো আমাদের নিজেদের একটা কিন্তু কোথাও ব্যর্থতার জায়গা রয়েছে, বিশেষ করে যারা এই কাজটা করতে পারবেন বা করতে পারেন, মানে সমাজের চিন্তাভাবনার দিক থেকে প্রাগ্রসর যারা আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার সঙ্গে যুক্ত আছেন। আমাদের ঔপনিবেশিক যে পরম্পরা, সেখানে যেহেতু এই অংশের মানুষের কাছে ইংরেজিটা অনেক বেশি পৌঁছে গিয়েছিল, তারা যেহেতু এই ভাষাটাকে কোথাও ব্যবহার করতে জানেন এবং এই ব্যবহার করার সূত্রে কোথাও তারা এক ধরনের ক্ষমতাও তারা কোথাও রাখেন সমাজের মধ্যে। ঠিক, অর্থাৎ কোথাও ইংরেজিটা তাদের কাছে এক ধরনের ক্ষমতার ভাষাও বটে। ফলে এই যাকে আমরা মাতৃভাষাগুলো বলছি, শুধু বাংলা বলে নয়, অন্য যে কোনো ভাষাতেই জ্ঞান বিজ্ঞান চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই অংশটার বোধহয় যতটা দায়িত্বশীল এবং যতটা আগ্রহী হওয়া উচিত ছিল, আমরা বোধহয় ততটা পারিনি আর কি। এটা বোধহয় আমাদের আরও বেশি উদ্যোগী হওয়াটা উচিত। তো এবং এই আবেগের মধ্যে এই কথাটা আমাদের খানিক স্বীকারও করে নেওয়া উচিত, কেননা স্বীকার করলে তবে আমরা ওইদিকে আমরা পৌঁছতে পারবো। না, অবশ্যই, মানে আজকে সত্যি কথা বলতে কি, এই আড্ডায় এমন কিছু প্রশ্ন উত্থাপিত হলো যেগুলোকে নিয়ে আরও আলোচনা হওয়া উচিত। এবং আমার মনে আরও এরকম কিছু বিষয় অবশ্যই, বা তোমার মনেও নিশ্চয়ই আছে, আমাদের সকলের মনেই আছে, যেগুলোকে আমরা হয়তো এই সময়ের মধ্যে আলোচনা করে উঠতে পারলাম না। কিন্তু এই দিনটার এখানেই গুরুত্ব হয়তো, যে এই দিনটা পালনের মধ্যে দিয়ে কোথাও এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে নিয়ে আসা, এবং এই কাজটা আমাদের বছরভরই করা দরকার আর কি। তো যাই হোক, সব মিলিয়ে এই আড্ডার সূত্রে আমিও নিজে খানিকটা সমৃদ্ধ হলাম। আমাদের সময় প্রায় শেষের দিকে। আমার মনে হয় যে যেমন গান দিয়ে আমরা এই আড্ডাটাকে শুরু করেছিলাম, ঠিক সেরকমভাবেই গান দিয়েই বোধহয় আমাদের এই আড্ডাটাকে শেষ করতে পারি। ঠিক তাই। এবং সেই জন্য আমি মেঘা আর যোশিতা দুজনকেই অনুরোধ করব যে তোমরা দুজনে মিলে একেবারে শেষে এসে আমাদের যদি কোনো একটা গান শোনাও। মহারাজা তোমারে সেলাম 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 সেলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম।
মোরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যায়। মোরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যায়। মোদের নিজের ভাষা ভিন্ন, আর ভাষা জানা নাই। মোদের নিজের ভাষা ভিন্ন, আর ভাষা জানা নাই। মহারাজা রাজা মশাই, তবে জানা আছে ভাষা অন্য, তোমাদের শোনায় ধন্য। এসেছি তাহারি জন্য রাজা। তবে জানা আছে ভাষা অন্য, তোমাদের শোনায় ধন্য। এসেছি তাহারি জন্য রাজা। মহারাজ মোরা সেই ভাষাতেই করি গান, মোরা সেই ভাষাতেই করি গান। রাজা শোনো ভোরে মনোপ্রাণ, রাজা শোনো ভোরে মনোপ্রাণ। এ যে সুরেরই ভাষা, ছন্দেরই ভাষা, তালেরই ভাষা, আনন্দেরই ভাষা। ভাষা এমন কথা বলে বোঝে রে সকলে, এমন কথা বলে বোঝে রে সকলে। উঁচা নিচা ছোট বড় সমান, রাজা উঁচা নিচা ছোট বড় সমান। মোরা এই ভাষাতেই করি গান, মোরা এই ভাষাতেই করি গান, করি গান। মহারাজ তোমারে সেলাম। আপনারা এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা দিবসের আড্ডা। কেমন লাগলো এই অনুষ্ঠান তা আপনারা আমাদের জানাতে পারেন। ফোন করতে পারেন এই নাম্বারে 033-2457-2620। আমাদের ইমেল আইডি radioju@gmail.com। আপনারা এই বিশেষ অনুষ্ঠানটিকে আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউতেও শুনতে পারেন। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 megahertz, Community Radio, Jadavpur University.